আমি যদি একাদশ সাজাতাম তাহলে আমি তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেন দুইজনকেই রাখতে চাই। বাংলাদেশের টিমের ব্যালেন্সটা বেশি দেন শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে শামীম পাটোয়ারির বোলিংটা অনেক বেশি মাত্রায় কাজে দেবে। ক্রিকেট খেলা যেরকম খেলা, এই অ্যানালাইসিসেরও কিন্তু এটা একটা ইন্ডাস্ট্রি আছে, একটা মার্কেট আছে। এই টিমে কোনো পরিবর্তন হয় তাহলে হয়তো বা তাসকিন বা শরীফুলের মধ্য থেকে পরিবর্তন আসতে পারে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ ক্রিক টকে আপনাদের সবাইকে স্বাগতম। এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের জন্য মাঠে লড়াই করছে বাংলাদেশ দল, আর বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের 50টি দেশে পৌঁছে গেছে ওয়ালটন। মাঠের ক্রিকেটে বাংলাদেশ লড়া আমাদের জন্য যেমন গর্বের, তেমনি ওয়ালটনের এই বিশ্বযাত্রাও আমাদের জন্য সমান গর্বের। লাসিথ মালিঙ্গার ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে আসলে লিটন কুমার দাসকে কিভাবে আউট করা যায় সেটা ট্রিক্স দিচ্ছেন। লিটনকে আউট করা কি এত সহজ? আর যদি লিটন কি সেভাবে আউটই করে, সেটা আবার ফেসবুকে কেন আসলে প্রকাশ করবে? এটা আসলে কি আসলে? না, এটা তো এক একজন অ্যানালিস্ট এক একভাবে। এখন লাসিথ মালিঙ্গা ক্রিকেট ছেড়েছেন, তারপরও তো তিনি একজন ক্রিকেট বিশেষজ্ঞ, তিনি অ্যানালিস্ট। এখন লাসিথ মালিঙ্গা যেরকম সেরও একটা অ্যানালাইসিস করছেন দর্শকদের জন্য, ঠিক তেমনিভাবে আমরাও তো অ্যানালাইসিস করছি। আমিও তো অ্যানালাইসিস করছি কুশাল মেন্ডিসকে কীভাবে আউট করা যায়। আমরা দেখতে পেয়েছি কুশাল মেন্ডিস শর্ট অফ লেন্থের যে বলগুলো, পুল তার খুব একটা গো অন শট, তার স্ট্রেংথের জায়গা, আবার এটা তার উইকনেস। পুল করতে গিয়ে, হুক করতে গিয়ে তিনি সবচেয়ে বেশি আউট হন। তিনি পুলে খুব ভালো, কিন্তু হুকে খুব বেশি ভালো না। এখন এই যে উদাহরণটা আমি আপনাকে দিলাম, এই উদাহরণটা কিন্তু অনেক ম্যাচের ফুটেজ বিশ্লেষণ করে তারপর পাওয়া, এবং আই এম প্রিটি মাচ শিওর বাংলাদেশ টিমের যিনি অ্যানালিস্ট আছেন এই ফাঁদটাই পাততে চাইবেন যে কুশল মেন্ডিসকে হুক করানো। ইভেন স্পিনার এগেনস্টে কুশল মেন্ডিস হাফ ট্র্যাকার বলে আউট হন অনেক বেশি মাত্রায়। আমি মেন্ডিসের কথা বেশি করে বলছি কারণ মেন্ডিসই বাংলাদেশের এগেনস্টে সবচাইতে ভালো খেলেন। পাথম নিশাঙ্কা, যিনি সবচাইতে ফর্মে আছেন শ্রীলঙ্কান এই টিমটায়, তিনি করিডোর অফ আনসার্টেনিটিতে সবচেয়ে বেশি বিট হন, অর্থাৎ 4 নম্বর স্টাম্পের বলে। আপনি প্রায়ই দেখবেন 4 নম্বর স্টাম্পের বলে। ইভেন আমাদের তানজিম সাকিবও তাকে সেই ফাঁদে পা দিয়ে কিন্তু আউট করিয়েছেন। আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে এর আগে যে সিরিজটা খেললো শ্রীলঙ্কা, সেখানেও বেশ কয়েকটা ওকেশনে বাঁহাতি একজন পেস বোলার ছিলেন, আমার নামটা মনে নাই, তাকে 4 নম্বর স্টাম্পে আউট করেছেন। মিচেল স্টার্ক তাকে 4 নম্বর স্টাম্পে আউট করেছেন। খুব সম্ভবত মিচেল মার্শ তাকে 4 নম্বর স্টাম্পে বল করে আউট করেছেন। আপনি অসংখ্য এক্সাম্পল পাবেন। কুশাল প্যারাডার কথা যদি বলি, কুশাল প্যারাডার জন্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ডিপ স্কোয়ার লেগ অঞ্চলটা তার সবচাইতে প্রমিনেন্ট ক্যাচিং পজিশন। তিনি অসংখ্য ভার, মানে পাইকারি হারে তিনি ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে ক্যাচ দেন। অনেক সময় দেখা যায় যে যে সমস্ত স্পিনারদের একটু আনইউজুয়াল কাইন্ড অফ ডেলিভারি থাকে, মানে লেগ স্পিনারের বল যখন টপ স্পিন হয় তখন টপেজ হওয়ার সম্ভাবনা থাকে। সো এই যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বলা। সো লাসিথ মালিঙ্গাও ঠিক তেমনিভাবে তিনি হয়তো বা ফুটেজ বিশ্লেষণ করে দেখেছেন লিটন কুমার দাসের ক্ষেত্রে এই জায়গাগুলো আছে যেগুলো তার দুর্বলতার জায়গা। এবং মালিঙ্গা তিনি যেহেতু নিজেও একটা কোচিং স্টাফে কাজ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের, এবং তিনি যেটা দেখা যায় যে আলটিমেটলি এই ট্র্যাকেই আছেন। আমি শোয়েব মালিককেও দেখছি, তিনিও অ্যানালাইসিস করছেন। এখন ইটস অ্যানাদার প্রফেশন, এবং এটা কিন্তু বিষয়টা এরকম না যে ওই টিমগুলোকে দেখানোর জন্য, এটা দর্শকদেরকে দেখানোর জন্য। কারণ ক্রিকেট খেলা যেরকম খেলা, এই অ্যানালাইসিসেরও কিন্তু একটা ইন্ডাস্ট্রি আছে, একটা মার্কেট আছে, একটা ফ্যান বেজ আছে, একটা দর্শক শ্রেণী আছে। বাংলাদেশে অনেকের কাছে বিষয়টা নতুন মনে হলো, আমার কাছে যেটা মনে হয় এই ক্রিকেট অ্যানালাইসিস, টেলিভিশনে প্রি ম্যাচ ক্রিকেট অ্যানালাইসিস, পোস্ট ম্যাচ ক্রিকেট অ্যানালাইসিস, আমরা তো 2000 সালের আগে থেকে আমরা স্টার স্পোর্টস বা যে সমস্ত চ্যানেলে খেলা দেখানো হয়, স্কাই স্পোর্টস, এসব চ্যানেলে দেখে এসেছি। এবং সেটা দেখেই কিন্তু আসলে মূলত আমাদেরও আগ্রহের জায়গাটা যে একদিন আমরা বাংলাদেশও এরকম করব। আমারও ছোটোবেলায় সেই আগ্রহটা হতো যে বাংলাদেশে তো আমরা এরকম দেখি না, একটা সময় আমি হয়তো বা করবো। তো আনফর্চুনেটলি আমাদের টেলিভিশনগুলো তো ওইভাবে করা যায় না, এখনও সেট আপ গ্রো করে না। তাই আমি পার্সোনালি আমার জায়গা থেকে করা শুরু করেছি, এবং মাশাআল্লাহ অনেক দর্শকই তো দেখেন সেটা। বাংলাদেশের মানুষ মনে করে যে আসলে দেশি পণ্য মানে হচ্ছে যে কোয়ালিটি কম, বাট আপনি আসলে ওয়ালটন তো দেশি পণ্য, ওয়ালটনের কোয়ালিটি নিয়ে আপনি কি বলবেন? ওয়ালটনের কোয়ালিটি নিয়ে একটাই কথা বলা, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। আপনি দেখেন যে ওয়ালটন আজকে অনেকগুলো বছর ধরে কিন্তু বাংলাদেশে তাদের ব্যবসা করে আসছে এবং অনেক মানুষের মন জয় করেছে। ইভেন আপনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যদি চিন্তা করেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটের যখনই পৃষ্ঠপোষকতা দরকার হয়েছে, ওয়ালটন কিন্তু আমাদের একদম রুট লেভেলের ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করেছে সব কিছু মিলে। এবং ওই যে আস্থার জায়গাটা, বিশ্বাসযোগ্যতার জায়গাটা তারা অর্জন করেছে এই কারণে, কারণ আন্তর্জাতিক মানটা তারা বজায় রাখতে পেরেছে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের জায়গা। খুব রিসেন্টলি আমরা গতকালকেও কথা বলছিলাম আরমান আপনার সাথে, সেটা হচ্ছে যে কম্প্রেসারে তার 12 বছরের ওয়ারেন্টি দিয়েছে। এখন কেন দিয়েছে এই কারণেই দিয়েছে, কারণ পণ্যের মানটা আন্তর্জাতিক মান সম্পন্ন। কেউ তো ব্যবসা করতে এসে লসে ব্যবসা করবে না। এখন ওই কনফিডেন্সটা ওয়ালটনের আছে দেখেই তারা কিন্তু 12 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে রেখেছে, যে আপনাকে বলছে যে আরমান আপনি একটা ফ্রিজ কিনেন, আপনি পারলে দেখান আমাদেরকে যে ঠিক আছে এখানকার মানটা ভালো না। সো এই কারণে ওই কনফিডেন্সটা আমার কাছে মনে হয় যে এটা দর্শকরা আরও বেটার বলতে পারবে, যারা
ওয়ালটনের পণ্য কিনেছেন এবং এত বছর ধরে যেহেতু একটা কোম্পানি, দেশি একটা কোম্পানি ইলেকট্রনিক্স মার্কেটে সাস্টেইন করছে এতগুলো বাইরের মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কম্পিট করে, তার মানে বোঝাই যাচ্ছে যে দে আর ডুইং সামথিং গুড, যে কারণেই কিন্তু তারা এতদিন ধরে সাস্টেইন করছে। একাদশটা কেমন হতে পারে, দুটো প্রশ্ন। একাদশটা কেমন হতে পারে আর আপনি কেমন দেখতে চান? পরিবর্তনের জায়গা দুটো জায়গায়, রিশাদ এবং তাওহিদ হৃদয়, এই দুটো নিয়ে বেশি কথা হচ্ছে। তারা কি একাদশে থাকবে কিনা, আর আপনি একাদশ সাজালে তাদেরকে রাখতেন কিনা? আমি যদি একাদশ সাজাতাম তাহলে আমি তাওহিদ হৃদয় এবং রিশাদ হোসেন দুইজনকেই রাখতে চাইতাম। আমি জানি আমি খুব আনপপুলার ওপিনিয়ন দিচ্ছি, এটা সাধারণ মানুষের সাথে বা স্বাভাবিকভাবে বেশিরভাগ দর্শক যারা দেখছেন খেলা আমাদের মতো তারা একমত হবেন না, সেটাও আমি জানি। কিন্তু আমি কেন রিশাদকে খেলাতে চাই শ্রীলঙ্কার সঙ্গে এবং আমি কেন তাওহিদকে খেলাতে চাই, আমি ব্যাখ্যাটা দিচ্ছি। প্রথমত আমি রিশাদকে কেন খেলাতে চাই, এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে আবুধাবির যে উইকেট, আবুধাবির উইকেটে লেগ স্পিনারদের একটা ডমিনেশন থাকে সবসময়। যদিও রিশাদ ভালো ফর্মে নাই, ভালো শেপে নাই, কিন্তু প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপে যারা আছেন, প্রথমত কুশাল মেন্ডিস এগেইনস্ট রাইট আর্ম লেগ ব্রেক বোলার, তার স্ট্রাগলিংয়ের জায়গা আছে। আপনি যদি কুশাল প্যারেরা চিন্তা করেন, কুশাল প্যারেরারও কিন্তু স্ট্রাগলিংয়ের জায়গা আছে। আপনি যদি সেই জায়গাটায় তাদের আরও একজন বাহাতি ব্যাটসম্যান আছেন আসালাঙ্কাও অনেকটা ব্যাকফুট ওরিয়েন্টেড ক্রিকেট খেলেন। টপ স্পিনার এগেনস্টে তার একটা দুর্বলতা আছে ফর দ্য লেগ স্পিনার্স। আপনি যদি কামিন্দো মেন্ডিসের কথা চিন্তা করেন, তারও কিন্তু সেম। সো শ্রীলঙ্কার এই লাইন আপে মাঝখানে কিন্তু বেশ কজন বাহাতি ব্যাটসম্যানও আছেন, সেটাও একটা খুব লক্ষণীয় বিষয় যে শুরুর দিকে দুইজন ডানহাতি ব্যাটসম্যান আছেন, এরপর কুশাল প্যারেরা আছেন, আসালাঙ্কা আছেন, আফটার দ্যাট কামিন্দো মেন্ডিস আছেন। সো বাহাতি ব্যাটসম্যানের একটা আধিক্য আছে, যে কারণে আমি সত্যি কথা বলতে একটা ম্যাচ আপের জন্য আমি চাই যে রিশাদই খেলুক। যদিও আবারও বলি, রিশাদ কিন্তু তার বেস্ট অফ শেপসে নাই, সেটা একটা উল্লেখযোগ্য বিষয়, বাট তারপরও আই ওয়ান্ট টু টেক দ্য রিস্ক। আর তাওহিদ হৃদয়কে কেন আমি দেখতে চাই, এটার কারণটা হচ্ছে বিকল্প যারা আছেন, নুরুল হাসান সোহান কিংবা সাইফ হাসান, সাইফের কথাই অনেক হবে আমি জানি খুব ভালো মতো, এবং আপনার যদি মনে থাকে আরমান, সাইফকে বাংলাদেশ টি-20 টিমের সেট আপে নেওয়ার ব্যাপারে আমি সর্বপ্রথম কথা বলেছিলাম যে আমাদের 4 নম্বর পজিশনে অল্টারনেট অপশন হিসেবে কারা কারা আসতে পারেন। আমি একটা অ্যানালাইসিস করেছিলাম যে বিপিএলে সাব্বির, ইয়াসির রাব্বি এবং সাইফ হাসান, এই তিনজনই বেশি স্ট্রাইক রেটের এবং বেশি অ্যাভারেজের ব্যাটসম্যান ছিলেন 4 নম্বর পজিশনে, যেখানে সাইফের অপশনটা বেশি ভালো। কেন? বোলিং অপশনটা আছে, সাইফের ফিল্ডিংটা ভালো, টপ এন্ড টি-20 খেলেছেন, গ্লোবাল টি-20 খেলেছেন। তারপরও ইন্টারন্যাশনাল ম্যাচ প্র্যাকটিসটা কিন্তু সাইফের খুব বেশি হয় নাই। মানে এই এশিয়া কাপের আগে আমরা তাকে দিতে পেরেছি মাত্র 2টা বা 3টা ম্যাচ, রাইট? সো এটা কিন্তু আমাদের একটা মিস্টেকের জায়গা যে বিপিএলের পরেই এই প্লেয়ারদেরকে আমার 4 নম্বরের বিকল্প হিসাবে সেট আপে নিয়ে আসাটা দরকার ছিল, যেটা আমরা আসলে নিয়ে আসতে পারি নাই। এটা আমাদের একটা খুব ব্যর্থতার জায়গা আমাদের সিলেকশন প্যানেল থেকে। যদি বিপিএলের পরে আমরা ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু করে তারপর আরব আমিরাত সিরিজ, এই সমস্ত সিরিজেই আমরা 4 নম্বরের বিকল্প এদেরকে খেলাতাম, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা একটা বিকল্প একদম প্রমিনেন্ট অপশন পেতাম যে ওকে ঠিক আছে, সাইফ ইজ রেডি টু প্লে, সোহান ইজ রেডি টু প্লে। সো যেহেতু এশিয়া কাপের মতো বড় মঞ্চ ভাইটাল গেম, আমি স্টিল তাওহিদের উপরই ভরসাটা রাখতে চাই বিকজ অফ হিজ এক্সপেরিয়েন্স, তার বড় মঞ্চে খেলার এক্সপেরিয়েন্সের জায়গায়। এখন হঠাৎ করে সাইফকে আমি যখন নামিয়ে দিচ্ছি, ল্যাক অফ ম্যাচ প্র্যাকটিস, ইন্টারন্যাশনাল ম্যাচ প্র্যাকটিস কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমার কাছে মনে হয়। সো আই স্টিল ওয়ান্ট টু গো উইথ তাওহিদ, অলদো তাওহিদ ইজ নট অলসো ইন বেস্ট অফ শেপস। কিন্তু অন্যান্যদের কাজটা আসলে এই জায়গাটা হওয়া উচিত যে তার ওই জায়গাটা কাভার আপ করা। তিনি যদি ওই জায়গায় কিছু ল্যাকিংও থাকে, তার ওই জায়গাটা কাভার আপ করা, তাকে ওই ফ্রিডমটা দিয়ে দেওয়া যাতে তিনি একদম খুলে খেলতে পারেন। সত্যি কথা বলতে তিনি যদি খুলে খেলতে পারেন, বেস্ট শেপে ব্যাটিং করেন, তার চাইতে তো বেটার বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। আর প্রতিপক্ষ বিবেচনায় শ্রীলঙ্কার এগেনস্টে তাওহিদের ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, খুব রিসেন্টলি ওয়ানডেতে একটা 96 রানের ইনিংস তিনি শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলেন। তার আগে যদি আপনি চিন্তা করেন টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার এগেনস্টে তাওহিদের সেই 3টা বিখ্যাত ছক্কা। সো প্রতিপক্ষকে তাওহিদ খুব ভালো জানেন, SLPL খেলেছেন, একটা ব্রাঞ্চ অফ ক্রিকেটার্সদের সঙ্গে শ্রীলঙ্কান তিনি ডাগ আউট ড্রেসিং রুম কাটিয়েছেন। সো এটাও কিন্তু অনেক ম্যাটার করে বড় মঞ্চের জায়গাটাতে। আমার কাছে ব্যক্তিগতভাবে ওইটাই মনে হয় যে তাওহিদ শুড প্লে দ্য নেক্সট গেম। আপনি একাদশে তাওহিদ হৃদয়কেও চাচ্ছেন, আবার রিশাদ হোসেনও চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে বোলিংয়ে অপশন বাড়ানোর জন্য শামীম হোসেন পাটোয়ারিকে ড্রপ করে কি মোহাম্মদ সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া যায় কিনা, বা এটা কতটা যৌক্তিক হবে? আমার কাছে আরও একটা বিষয় মনে হয় যে শামীম হোসেন পাটোয়ারির বোলিংটা আসলে ইম্পর্টেন্স প্লে করবে এগেনস্ট শ্রীলঙ্কা। যেহেতু আমি বলছিলাম যে 3জন বাহাতি ব্যাটসম্যান আছেন, এই 3জন বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে তাদের উইকেটের জায়গায় কিন্তু রাইট আর্ম অফ ব্রেক বোলারও আছে। সো আলটিমেটলি শামীমের
ইনক্লুশনটা আমি চাই। ব্যাটিংয়ের ডেপথ তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং শামীমের বোলিংটা, এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে শামীম পাটোয়ারির বোলিংটা অনেক বেশি মাত্রায় কাজে দেবে, এবং শামীমকে বোলিংয়ে ব্যবহার করতে হবে। খুব ভালো হতো লিটন যদি এর আগের দিন শামীমকে আসলে কয়েক ওভার বোলিং করাতেন, 2-1 ওভার বোলিং করালে আমরা বুঝতে পারতাম যে ওকে ঠিক আছে, বড় মঞ্চেও শামীম পাটোয়ারি তার ওই স্কিডি বোলিংগুলো আমরা একটা ম্যাচ প্র্যাকটিসের জায়গাটা দেখতে পেতাম। আমার কাছে কেন যেন ব্যক্তিগতভাবে মনে হয় আপনি যদি চেঞ্জ করতে চান ডেফিনেটলি সেটা কন্ডিশন বিবেচনা করলে, এবং ঠিক এই মুহূর্তে ওয়ার্কলোড এবং ফিটনেস ইস্যু বিবেচনা করলে পেস বোলিংয়ের জায়গা থেকে আপনি চাইলে একটা পরিবর্তন আনতেও পারেন। সেটা তাসকিনের জায়গায় শরীফুল আসতেও পারে, যদি আপনি মনে করেন, বলছি না যে সেটা দরকার, যদি আপনি মনে করেন। কারণ শ্রীলঙ্কার এগেনস্টে আমরা এর আগে শরীফুলকে সাকসেসফুল হতে দেখেছি। আবুধাবিতে বাঁহাতি পেস বোলাররা পাওয়ার প্লেতে বেশ ভালো বোলিং করে থাকেন, উইকেট জেনারেট করেছেন। শরীফুল ইনকামিং বল করতে পারেন, কিন্তু শরীফুলের একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে ডেথ ওভার্সে শরীফুল খুব খারাপ বোলিং করেছেন ইন রিসেন্ট পাস্ট। সো যদি পরিবর্তনের জায়গা, আবারও বলি, তাসকিন ফিটনেস ইস্যুটা কেমন আছে, কতটুকু রিদমে তাসকিন আছেন, ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ খেলার জন্য আসলে ফিট কিনা, উপযোগী কিনা, সেগুলোও বিবেচনা করার বিষয় আছে। আমি যদি এই টিমে কোনো পরিবর্তন হয় তাহলে হয়তো বা তাসকিন বা শরীফুলের মধ্য থেকে পরিবর্তন আসতে পারে। আদারওয়াইজ আমি আর কোনো পরিবর্তনের জায়গা দেখি না। উইনিং কম্বিনেশন ভাঙার আমি খুব বেশি চান্স দেখি না, আনলেস যদি যে কোনো একটা ইস্যুতে, ফিটনেস ইস্যু হোক কিংবা যে কোনো ইস্যুতে তাসকিনের জায়গায় শরীফুল খেলে। শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, এবং কেন এগিয়ে রাখবেন? প্রথমত আমি যদি কাগজে কলমের পরিসংখ্যান অনুযায়ী বিবেচনা করি, বাংলাদেশের টিমের ব্যালেন্সটা বেশি দেন শ্রীলঙ্কা এই মুহূর্তে। আপনি যদি সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যান একটু লক্ষ্য করে দেখেন, শ্রীলঙ্কান যে শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডারে শুধুমাত্র পাথুম নিশাঙ্কার ব্যাটিং গড়টা 30, আর বাদবাকি ব্যাটসম্যান সবার সমন্বিত গড়টা কিন্তু 15-র নিচে। কুশল মেন্ডিস বলেন কিংবা আসালাঙ্গার মনে হয় ব্যাটিং গড়টা 8 কিংবা 9 এই লাস্ট 5টা ইনিংসের মধ্যে। তো আলটিমেটলি শ্রীলঙ্কার কিন্তু এই ব্যাটিং খুব বেশি ক্লিক করছে না, দাসুন সানাকাও খুব বেশি ফর্মে নাই। সো শ্রীলঙ্কার টোটাল 7 জন ব্যাটসম্যান আছেন, এই 7 জন ব্যাটসম্যানের মধ্যে একজনের ব্যাটিং গড়টাই শুধুমাত্র 30, আর বাদবাকি সবার ব্যাটিং গড়টা এই মানে সমন্বিতভাবে সেটা 14 কিংবা 15-র মধ্যে। তো শ্রীলঙ্কার ব্যাটিং ডেপথের একটা অনেক বড় সমস্যার জায়গা আছে। শ্রীলঙ্কার স্ট্রেংথের জায়গাটা যদি আপনি চিন্তা করেন, তাদের স্পিন, হাসারাঙ্গা ডিসিলভা সেই জায়গাটায় আছেন, তার স্পিনের একটা ভ্যারিয়েশনের জায়গা আছে, মহেশ থিকসানা আছেন স্পিনার। এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে একটা বড় জায়গা শ্রীলঙ্কার। 2জন স্লিঙ্গিং বোলার আছেন। অন দ্য আদার হ্যান্ড আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যালেন্সটা যদি চিন্তা করেন, বাংলাদেশের উইকেট 2টা, একটা হচ্ছে মিড ওভার্সে উইকেট নিতে না পারা, আর একটা 4 নম্বর পজিশনে তাওহিদের ব্যাটিংয়ের জায়গাটা। কিন্তু ওভারঅল বাদবাকি বিষয় চিন্তা করলে লিটন অনেক ডিপ ব্যাটিং করছেন, উইকেট থ্রো করে আসছেন না। জাকের বেশ ভালো ফর্মে আছেন। শামীম শ্রীলঙ্কার এগেইনস্টেই খুব চেনা প্রতিপক্ষ, লাস্ট তিনি খেলেছেন, বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। উপর থেকে কেউ না কেউ একজন তো ক্লিক করবেন আশা করা যায়। বোলিংয়ের জায়গাটা চিন্তা করলে পাওয়ার প্লেতে বাংলাদেশ খুবই দুর্দমনীয় বোলিং করছে। মিড ওভার্সটা আমার কাছে সবচেয়ে কনসার্নের ব্যাপার, আর মোস্তাফিজ উইল বি দ্য গেম চেঞ্জার। এই ধরনের ম্যাচে মোস্তাফিজের কন্ট্রিবিউশনটা হয়তোবা উইকেট খুব বেশি পাবেন না, আবারও বলি হয়তোবা উইকেট খুব বেশি পাবেন না, বাট প্রেশার ক্রিয়েট করার জায়গাটাতে মোস্তাফিজ সেই জায়গাটা অনন্য। সো এই সবগুলো ফ্যাক্টর বিবেচনা করলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কাগজে কলমে তো ডেফিনেটলি বাংলাদেশের এগিয়ে থাকার কথা, কিন্তু অনেক ইভেন্টে আসলে যে টিমটা বেটার পারফর্ম করবে সেই টিমটাই জয়লাভ করবে। এখন